তবে কি স্কুলের বান্ধবীদের বলা কথায় অনুযায়ী তার মনেও বসন্তের স্পর্শ লেগেছে? সামনে বসার লোকটি কি তবে তার জীবনে আমার বসন্ত হয়ে ধরা দেবে? সকাল পর নাস্তা পর সামিনা বেগম রিমিকে সাথে নিয়ে টেইলার্সের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মেহির বাড়িতে একাই থাকে। রনি আর রেজুয়াল হক যার যার কাজে বেরিয়ে পড়েছে। শাশুড়ির পাশে রিমি অনেক সংকোচ নিয়ে চলছিল। খালি ভয় পাচ্ছিল কখন না জানি তিনি বকা দিয়ে বসবেন। অবশ্যই ভয় পাওয়ারই কথা। সে কখন থেকে মুখ অফ রেখেছেন। একটা ভালো তো দূরের কথা, খারাপ কথাও বলে না। টেইলার্স বলতে ওনাদের কাছাকাছি ফ্ল্যাটের একজন মহিলা জামা কাপড় বানায়, সেখানে এই রিমিকে নিয়ে যায়। ড্রেসের মাপের দরকার আছে তো সেই মহিলা সামিনা বেগমকে দেখে অনেক হ্যাপফুল হয়। সাথে রিমিকে দেখতে চিনতে পেরে বলে, ভাবি কে এই মেয়ে, আত্মীয় নাকি? সামিনা বেগম একবার রিমির দিকে তাকান। রিমি ভয়ে মাথা নিচু করেছিল। বুঝতে পারেন তিনি নতুন ঝামেলায় চলে আসছে। তবে সামিনা বেগমের উত্তরে রিমি চমকে তাকায়, আত্মীয় না, আমার ছেলের বউ। আরে ভাবি, কবে বিয়ে করালেন ছেলেকে? লুকিয়ে কাজ সেরে ফেললেন, এটা কি ঠিক করলেন ভাবি? সামিনা বেগম হালকা হেসে বললেন, আসলে হঠাৎ হয়ে গেল তো, জানানোর সময়ই হয়নি। পরে বড় করে অনুষ্ঠান করব তো, তখন সবাইকে জানানো হবে। বাহ, বউ তো মাশাল্লাহ অনেক সুন্দরী। বাড়ি কোথায় বউয়ের? কিভাবে কি হলো বলেন শুনে। সে ভাবি পরে একদিন সময় করে বলবো, এখন তাড়াতাড়ি মাপ নেন, ওদের আবার কাল পরশুর মধ্যেই ফেরত বাড়িতে যেতে হবে। একটু তাড়াতাড়ি বুঝে নিত, যত তাড়াতাড়ি পারেন বানিয়ে দিয়েন। তাড়াতাড়ি করার তো চেষ্টাই করি, তবে চেষ্টা করবেন আমি। তারপর তারা টুকটাক আরো কিছু কথা বলে। তবে এত শতর মাঝেও রিমি অবাক দৃষ্টিতে সামিনা বেগমের দিকে তাকিয়ে থাকে। সে তো এত দুদিন মহিলার রাগী থতমতে চেহারায় দেখেছে, অথচ ওনাকে হাসলে অনেক সুন্দর লাগে। ওনার দিকে তাকালে মা মামা ফিল হচ্ছে। মায়েরা বুঝি এমনই মেয়েদের সব বিপদ থেকে রক্ষা করেন। অজান্তেই রিমির চোখে পানি চলে আসে। তবে কেউ ক্ষুধা দেখায় আগে তাড়াতাড়ি পানি মুছে ফেলে। তবুও কিভাবে যেন সামিনা বেগমের চোখে পড়ে যায় সেটা। এই তো তাই এখন কেমন রাগী দৃষ্টি ছুড়ে দিচ্ছে তার দিকে। কিরে দোস্ত, গত রাতে কোথায় ছিলি? ফ্ল্যাটে থাকবি? বাসায় ছিলাম। তোদের বন্ধুদের মধ্যে হিমেল একটু বেশিই দুষ্ট। সে মুচকি হাসি দিয়ে রনির দিকে তাকায়, এতে সাথে সাথেই পিছনে লাথি খায়। বেচারি নিজের পিছনে হাত দিয়ে বলে, ভাই আর দিস না, আর কিছু বলবো না। আমি এমনিতেই ভালো নাই কিছু, শুধু একটু হাসি দিয়েছি তো। তোর ফালতু হাসি দিয়ে দূরে থাক, আমার অন্য কথা আছে। তখন এই কোথা থেকে লিলি এসে রনির হাত জড়িয়ে ধরে। রনি হঠাৎই সকালের কথা মনে পড়ে, তাই সে লিলির হাতটা ঝাড়ি দিয়ে সরিয়ে দেয়। রনি, এমন করছো কেন? দূরে থাকো লিলি, এসব বেহায়াপনা আমার পছন্দ না। লিলি মুখ গোমরা করে পিছনে যায়। সীমা লিলিকে নিজের সাথে নিয়ে আসে, বলে চুপচাপ দাঁড়িয়ে থাক, বেশি করিস না তুই। জিনিসটা তো রনির এসব পছন্দ করে না। তাদের ফ্রেন্ডের মাঝে মোনা অনেক শান্তশিষ্ট, পড়াশোনায় ব্যস্ত থাকে, সাথে চশমা পরে। হিমেলের কাজিন বলেই তাদের গ্রুপে থাকে। আর হিমেল বেশি দুষ্ট, লিলি একটু ন্যাকা স্বভাবের। আর সিয়াম সবসময় লিলিকে সামনে রাখে, কারণ লিলি ন্যাকা হলেও বেশি সেন্সিটিভ, অল্পতেই মন খারাপ করে ফেলে। অন্যদিকে রনি আর সাজিদ অনেকটাই একই স্বভাবের। এই তারা ম্যাচিউর, এই আবার দুষ্ট, মানে মিরেক্স স্বভাবের। পরিস্থিতি অনুযায়ী নিজেদের মনে ভাব প্রকাশ করে। সবাইকে একসাথে দেখে রনি বলে, শোন, আগামী 3-4 দিন আমি ভার্সিটিতে আসতে পারবো না, তো তোদের করণীয়? হিমেল লাফিয়ে উঠে বলে, তোর অ্যাড্রেস দিয়ে দিব। রিয়া মুচকি হেসে হাসি দিয়ে বলে, গুড বয়, কিন্তু চাবিটা কোথায়? রনি শুধু তার দিকে তাকিয়ে একবার তাকায়, এতেই যেন তারা আন্দাজ করে ফেলে ব্যাপারটা। কিন্তু মেয়েরা হা হয়ে তাকিয়ে থাকে। সে আবারও বলে, এই তোরা কিছু লুকাচ্ছিস আমাদের থেকে? ছেলেদের ভিতরকের কথা এত জানতে হবে কেন তোমাদের? কি এমন ছেলেদের কথা যে আমরা যেটা জানতে পারবো না? এই এক কথা দুই কথা হিমেলের সাথে তর্ক জুড়ে দেয়। বাকিরা বিরক্ত হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। শেষে মুনা তার চোখের চশমাটা আরেকটু উপরে তুলে বলে, গাইজ বন্ধুরা বন্ধ করে এসব, ক্লাস শুরু হয়ে যাবে আমাদের, চলো ক্লাসে যাই। হিমেল থেমে শিয়ার দিকে তাকিয়ে মুখ ভেঙসি দেয়। তারপর মুনার চশমাটা খুলে নিজের হাতে নিয়ে নেয়। গাইজ ফ্লোমে, এই চশমা এটা আমার চশমা বলে হিমেলের পিছনে দৌড়ায়। বাকিরা হেসে ক্লাসের উদ্দেশ্যে যায়। আর যেতে যেতে রনি ভাবতে থাকে। তখন লিলি তার হাত ধরায় হঠাৎ রিমার কথা মনে পড়ে যায়। কেন করলো? সকালে সে জেগে রিমিকে নিজের হাত জড়িয়ে ধরতে দেখেছিল, কেন যেন তখন হাতটা ছাড়িয়ে নিতে মন চাচ্ছিল না। মেয়েটা
মেয়েটা কি সুন্দর করে ঠোঁট উল্টে আরামে ঘুমাচ্ছিল। অজান্তেই যে সে যেন একটা ছবিও ক্লিক করে নিয়েছে। এসব ভাবতেই সে অবাক হয়। দেখ কি বাচ্চামো করলো সে। ছবি ক্লিক করার কি দরকার ছিল। মেহের রুমে জুড়ে গান ছেড়ে আনমনে নাচছিল। কিছুই ভাল লাগছে না তার। বাসায় বসে থেকে সে বুড় হয়ে যাচ্ছে। একবার উঠে গিয়ে নাচতেছে, আবার এসে থতমত করে বসে আছে। তখনই রিমি আসে তার কাছে। একটু আগে শাশুড়ির সাথে সে বাসায় এসেছে। এসেই তিনি রুমে চলে গিয়েছেন। আর রিমি রনির রুমে না গিয়ে সোজা মেহরাবের কাছে এসেছে। মেহরাবকে থতমত হয়ে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে তোমার মেহরাব? ভালো লাগছে না ভাবি, অনেক বুড় হয়ে যাচ্ছে। রিমি কি বলবে না বলবে বুঝে উঠতে না পেরে হঠাৎই বলে ওঠে, আমাদের সাথে যাবে? কোথায়? আমাদের বাড়িতে একটু ঘুরতে পারবে তুমি? আমাকেও যেতে দিবে? তুমি একটু আম্মুকে বলবা। আমি কিভাবে? আমার ভয় লাগে তো। আরে দূর, তোমার কিছুই বলবে না, বরং আমি বলতে গেলে বকা দিবে আমায়। রিমি এখন পড়ে গেল ঝামেলায়। সে কিভাবে বলবে? সে নিজেই ভয়ে মাথা তুলে তাকাতে পারে না। কিন্তু মেহ যেভাবে উৎসাহ হয়ে আছে, এখন না বললে মন খারাপ করে ফেলবে। তাই সে বলে, আচ্ছা আমি তোমার আম্মুকে বলবো নে। মেহের খুশি হয়ে বসে থেকেই রিমিকে জড়িয়ে ধরে। রিমি এতে চমকে যায়। এই মুহূর্তে নিজেকে মেহেরের বড় বোনের মতো মনে হচ্ছে তার। কিছুক্ষণ পর হঠাৎ রিমি বলে, মেহের একটা কথা জিজ্ঞাসা করি তোমায়। হ্যাঁ বলো। আমায় তোমার ভাইয়ের বউ হিসেবে মেনে নিয়েছো তুমি? মানে তুমি অন্য মেয়েদের মতো না। আমি ডিভোর্সি আর তোমার ভাইয়ের যোগ্যও না। মেহের থমকে যায় রিমির কথা শুনে। সে খুব ইমোশনাল একটা মেয়ে, কারো কষ্টে নিজের কষ্ট লাগে। এখন রিমির এমন কথা শুনে তার মন খারাপ হয়ে যায়। বেশি কিছু না ভেবে সোজা রিমির কোলে শুয়ে পড়ে। তারপর মৃদু সুরে বলে, আসলে ভাবি আমি না বেশি কিছু বুঝি না এসব নিয়ে। তবে তুমি নিশ্চয়ই এইটুকু জীবনে অনেক কষ্ট পেয়েছো। আমি তো ওইসব অনুভূতি করতে পারি না, তাই জানিও না। খালি এইটুকুই জানি, আমার তোমাকে অনেক ভালো লেগেছে। তুমি একদম আমার মন মতো। জানোই তো একা থাকি বাসায়, তুমি আসার পর থেকে আর একা একা লাগে না। তারপর উঠে বসে রিমি গাল দুটো টেনে বলে, আরে তুমি অনেক সুইট, আমার তোমাকে অনেক পছন্দ হয়েছে। আর ভাইয়াকে নিয়ে ভেবো না, আমি ভাইয়ার অনেক স্ট্রিক্ট জানি। তোমাকেও বলবো নে, পরে দুজন মিলে ভাইয়াকে সাইজ করে ফেলবো। রিমু হেসে ফেলে। আসলে মেহের অনেক সহজ সরল, তাই তো তার মতো মেয়েকে কারণ ছাড়াই এতটা ভালোবেসে ফেললো। দুজনের প্রায় সমবয়সী। একজনের জীবনে অনেকটা এই অল্প বয়সে পরোক্ষ করে ফেলেছে, আরেকজনের 2-3 দিনের এসব দিকে খেয়ালই করেনি। একদম খাঁটি ফুল যেন। শামিনা বেগম মেয়ের নিজের রুমে আসেছিলেন। দরজার পর্যন্ত এসে ভিতরে নিজের মেয়ে আর ছেলের বুকে একসাথে মজা করতে দেখে থমকে দাঁড়ায়। ভালোভাবে পরীক্ষণ করে দেখেন দুজনের সমবয়সী, তবে তিনি কেন নিজের মেয়েকে নিজের মেয়ের মতো দেখতে পাচ্ছে না। ওদের দুজনকে একসাথে দেখে মনে হচ্ছে দুটো বাচ্চা মেয়ে বসে দুষ্টমি করছে। কিন্তু যখনই মনে পড়ে রিমি তার ছেলের বউ, আর ওই আগেও ও আবার একবার বিয়ে হয়েছে, কেন যেন মনটা মানতে চায় না। এই ছোট্ট মেয়েটাকে কেন এমন পরিস্থিতিতে পড়তে হবে? রিমির জায়গায় নিজের মেয়েকে কল্পনা করলে যেন গা শিউরে ওঠে। এমন জায়গায় নিজের মেয়েকে কল্পনা করতেও ভয় পাচ্ছেন, অথচ সেই বয়সী একটা মেয়ে তার চোখের সামনে সর্বদা ভয়ে কুকড়ে থাকে। নিজেকেই কেমন যেন দরজার শাশুড়ির মতো মনে হচ্ছে, কিন্তু তিনি তো এমনটাও হতে চাননি। রিমি মেহেরের সাথে মজা করতে করতে হঠাৎই দরজার দিকে শাশুড়িকে দেখতে পায়। সাথে সাথে চুপ হয়ে দাঁড়িয়ে মাথায় ঘুমটা টেনে নেয়। মেহের মাকে দাঁড়িয়ে থাকতে দেখেই বলে, আরে আম্মু দাঁড়িয়ে আছো কেন, ভিতরে আসো। শামিনা বেগম নিজের ভাবনা থেকে বেরিয়ে আসেন। এতক্ষণে ভুলে গিয়েছেন কেন মেয়ের কাছে আসছিলেন তিনি। আম্মু কি বলবা, তোমার জন্যই তো ভুলে গিয়েছি। যাই হোক দুপুরে খাবার খেতে আয়। আসলে তারা আজ বাহিরে ছিল বলে রান্না হালিমা খালাই করেছেন। রিমিকে আজ রান্না করতে হয়নি। শামিনা বেগম চলে যেতে নিলে মেহের ডাকে। তারপর রিমিকে কোনি দিয়ে ঠেলা দিয়ে তারও যাওয়ার কথাটা বলতে বলে। শামিনা বেগম ব্রুকুসকে তাদের দুজনের দিকে তাকায়। রিমি ডুবগুলে ভয়ে ভয়ে বলে, মানে কালকে আমাদের সাথে মেহেরকেও নিয়ে যায় আমাদের বাড়িতে। শুরুতে কি বলতে গিয়েও বলে নেই। আম্মু এখন আবার বলো না, মানে আমাদের সাথে মেহরাবকেও আমাদের বাড়িতে নিয়ে যাব ও বলছিল। তোমার শ্বশুরের সাথে কথা বলে দেখি, পরে জানাবো বলেই তিনি চলে যান। এতক্ষণে রিমি জোরে জোরে শ্বাস নেয়। এতক্ষণে মনে হচ্ছিল যেন একখানা বকাই দিয়ে বলবো, তবে শাশুড়িকে আম্মু বলতে পেরে তার মনে অনেক শান্তি লাগে। তখনই মেহের খুশিতে জড়িয়ে ধরে বলে, আমার যাওয়ার ফিক্স মনে করো, বাবা কখনোই বলবে না। আম্মু রাজি হোক মানে সবই রাজি। মেহের খুশি দেখে রিমি শান্তি পায়। এই দুদিনে রিমি যতটা খুশি হয়েছে গত 2 বছরে এবারেও টিকিট পায়নি সে খুশি হওয়ায়। এই এক
অন্যরকম সুখের অনুভূতি হচ্ছে তার। রাতের খাওয়া দাওয়া শেষে রনি সোজা এসে বিছানায় শুয়ে পড়ে। আজ সে অনেক টায়ার্ড। সামনে ভার্সিটিতে একটা ডিপার্টমেন্টের টুর্নামেন্ট আছে। বেকটুল ক্লাবের রনির নাম লেখা দেওয়া আছে। সেখানে বেশ ভালোই খেলতে পারে। যেহেতু টুর্নামেন্ট বেশি একটা দেরি নেই, তাই আজ প্র্যাকটিস করে এসেছে। মাঝে তো আবার কিছুদিন গ্যাপ যাবে। রিমি এসে রনিকে শুয়ে গড়াগড়ি করতে দেখে অবাক হয়। রনি তো এমন করে না, বেশ শান্ত সুস্থ থাকে, তাই সে অবাক হয়ে তাকিয়ে থাকে। হঠাৎই রনি রিমির পরিস্থিতি টের পেয়ে থেমে যায়। চুপচাপ ভদ্র ছেলের মতো শুয়ে থাকে। আর রিমি অবাক হয়ে রনির কাহিনী দেখতে থাকে। এই না গড়াগড়ি করছিল, এখন আবার গম্ভীর হয়ে গেল। হঠাৎ মৃদু সুরে বলল, আপনার কি খারাপ লাগছে? রনি থতমত খেয়ে বলে, আহা না, ঠিক আছে আমি। রিমি কিছুক্ষণে সেখানে দাঁড়িয়ে থেকে বারান্দায় চলে যায়। এই বারান্দাটা রিমির বেশ পছন্দ হয়েছে। এখানে থাকা দোলনাটায় সে এখনো বসে নেই। ভয়ে যদি রনি বকা দেয়, তবে এখানে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস উপভোগ করতে করতে চারপাশ দেখতে তার অনেক ভালো লাগে, অনেক শান্তি অনুভূতি হয়। অপরদিকে রনি বেশ অনেক দিন পর প্র্যাকটিস গিয়েছিল বলে তার হাত পা ম্যাজ ম্যাজ করছে, একটু শান্তি পাচ্ছে না। আর তার বৌনাক নামক এই মেয়েটা কি সুন্দর তাকে অপেক্ষা করে চলে গেল। আরে বাবা, জোর করে তো জিজ্ঞাসা করবি না কোনো সমস্যা আছে কি নাকি? জোর করে সেবা করা তো উচিত। পরে আবার এভাবে মেয়ে তো জানার কথা না সে আজ সারাদিন কি করেছে, বুঝবে কিভাবে তার সমস্যাটা। এটা আগের সময় হলে রনি এভাবে নিজের শরীরের সাথে যে দেখিয়ে শুয়ে থাকতো, কিন্তু সুবিধা থাকতে কে সুযোগ ছাড়তে চায়। আজ মনে হচ্ছে একটু হাতে ম্যাসাজ করে দিলে ভালো লাগতো। সেই দিন তো রিমি মায়ের মাথায় ম্যাসাজ করে দিচ্ছিল, হাতেও পাবে বোধ হয়। সেভাবে রিমিকে ডাকে সে, এই মেয়ে মারিস, এই রিমি। রিমি প্রথমে ভাবে ভুল শুনছে, তবে পরে তার নাম শুনে তাড়াহুড়া করে রুমে যায়। ডাকছিলেন? রনি বিরক্ত হয়ে বলে, এতবার ডাকতে হয় কেন, এদিকে আসো। রিমি ভয় পেয়ে তাড়াতাড়ি এগিয়ে যায়, না জানি কখন মারতে আসে। রিমি যেতেই রুদ্র বলে, হাতে মেসেজ করতে পারো কি? মেসেজ মানে টিপে দিতে দাও, ব্যথা করছে অনেক। রিমি মাথা নাড়ে, সে পারবে। অবশ্যই না পারলেও না করবে না, সে চেষ্টা করবে অন্তত। বসো এখানে, ভালোভাবে মেসেজ করবে, আর আমি ঘুমালে একদম ডাকবে না। রিমি মাথা নাড়ে বসে, তবে কোনো কথা না বলেই রনি বিরক্ত হয়। এই মেয়ে এমন কেন, কথাই বলে না বেশি, এটা বেশ যন্ত্রণায়। রিমির শাড়ির আঁচল ভাবে গুছিয়ে রনির পাশে বসে, তারপর ধীরে ধীরে হাতে টিপে দিতে থাকে। হাতটা বেশ শক্ত, ব্যায়াম করে তো। রিমি নরম হাতের মেসেজটা পড়ে আবেশে রনির চোখ বন্ধ হয়ে যায়। বেশ আরাম পায় এখন। আরাম পেয়ে প্রায় ঘুমিয়ে গিয়েছিল, তখনই ফোনের আওয়াজে রেগে যায়। রিমি আচমকা আওয়াজে চমকে উঠেছিল। রনি হাত বাড়িয়ে ফোন দেখে লিলি ফোন দিয়েছে। রাত প্রায় 12টা বেজে গিয়েছে। এত রাতে এই মেয়ে ফোন দিচ্ছে কেন? ফোন রিসিভ করতে লিলি ওপাশ থেকে বলে, রনি কি করছো? আজব তো, ওই এত রাতে মানুষ কি করে? ও ঘুমিয়ে গিয়েছিলে নাকি? কি মনে হয় তোমার? কেন, দরকার থাকলে বলো, নয়তো রাখো, ঘুমাবো। রনি বসে ফোনে কথা বলায় রিমি চুপচাপ বসেছিল। রনি থেকে দূরে বজায় তো রেখে বিছানার অনেক কিনারে ছিল, তাই একটু নড়তে গিয়ে হঠাৎ উল্টে পড়ে যেতে নেয়। এতে মৃদু চিৎকার করে উঠে রনি হঠাৎই এক হাত ধরে রিমির এক হাত ধরে আটকে দেয়। মেয়েলি কণ্ঠস্বর শুনে লিলি কিছু বুঝতে গেলেই তখনই ফোনটা কেটে যায়। রনি কেটে দিয়েছে। ফোন রেখে সুজা রিমিকে একটা ধমক দেয়, সমস্যা কি তোমার? একটু সতর্কতা তো থাকবে, নাকি মাথা ফাটিয়ে গ্রামের মানুষদের মতো বোঝাতে চাও তুমি এখানেও ভালো নেই? দেখলাম তো তোমাদের দরদটুকু, এই তো দরদ থাকলে সেখানেও টিকতে পারলে না কেন? মেজাজটাই খারাপ করে দিল, সরো এখান থেকে। রিমি দ্রুত নেমে গেলেই রনি শুয়ে পড়ে। এই রিমি বলতে যায়, আপনার হাত লাগবে না, আর ঘুমাও গিয়ে, নয়তো গ্রামের বৈশিষ্ট্য অভিভাবকরা পরে বলবে তোমার অত্যাচার করেছে, ঘুমাতে দেয়নি, তাই চোখে নিচে সার্কাল পড়ে গিয়েছে। রিমি অবাক হয়ে দাঁড়িয়ে থাকে, এমন করছেন কেন? সে তো আচমকা পড়ে যেতে নিয়েছিল, সেই তাকে বাঁচালো, আবার বকাও দিচ্ছে, এমন কেন? রনি চোখ তুলে তাকিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে পুনরায় ধমক দেয়, কি হলো, শুয়ে পড়ছো না কেন? আজব মেয়ে তো তুমি। রিমি ভয় পেয়ে তাড়াতাড়ি করে এসে বিছানার ওপাশে শুয়ে পড়ে। কি লুক রে বাবা, এই তো ভালো ছিল, হঠাৎ কি হয়ে গেল? রিমি বুঝতে পারছে না রাগটা কেন উঠলো, তার জন্যই নাকি ফোনে থাকা ব্যক্তি তার জন্য। মেহের সুন্দর করে তৈরি হয়ে বসে আছে, পরনে তার একটা লং গাউন, সাথে হিজাব করা, তার পাশে শাড়ি পরে ঘুমটা দিয়ে বসে আছে রিমি। সমবয়সী দুই মেয়ে, অথচ স্বভাব চিন্তা ভাবনা এমন, পোশাকেও ভিন্নতা। শামিনা বেগমের এভাবে ভালো লাগে না। এই মেয়ে, রিমি এদিকে আসো। মেহের তুইও আয়। দুই মেয়েকে রুমে নিয়ে যেয়ে রিমির হাতে একটা 3 পিস ধরিয়ে দেয়, বলে এটা পরতে আসতে। রিমি সেটা পরে আসলে মেহেরকে বলে,
রিমিকে সুন্দর করে হিজাব করে দিতে। মেহের ভদ্র মেয়ের মতো মায়ের কথা মতো কাজ করে। সামিনা বেগম যেমনটা ভেবেছিলেন 3 পিস হিজাবে পরে রিমিকেও সুন্দর লাগছে। মেহের নিজেও রিমির কথায় প্রশংসা করছে। হঠাৎ সে ড্রেসিং টেবিল থেকে কাজল নিয়ে চোখে লাগিয়ে দেয়। এতে যেমন রিমির সৌন্দর্য আরও ফুটে ওঠে। এখন যেন পাশাপাশি দুই মেয়েকে বেশ মানাচ্ছে। এতক্ষণে মানাস লাগছে। এর আগে শাড়িতে অনেক বড় মনে হচ্ছিল। এর মাঝে রনি চলে আসে। সে কি কাজে যেন একটু বাহিরে গিয়েছিল। মেয়েদের তৈরি হতে বলে সে বাহির থেকে ঘুরে এসেছে। এসে মায়ের সাথে কথা বলার সময় মেহে আর রিমিকে দেখে বের হয়। সেদিকে চোখ পড়তেই রনির কথা আটকে যায়। রিমিকে এর আগে সে শুধু শাড়িতেই দেখেছে, তখন ওকে অনেক বড় বড় লাগতো, কিন্তু এখন সেই অবস্থায় যেন বাচ্চা মেয়ে লাগছে। মেহের পাশে মেহের মতো আরেকটা বাচ্চা মেয়ে। ভাইয়াকে দেখে মেহের দৌড়ে কাছে আসে, বলে ভাইয়া দেখো ভাবিকে অনেক সুন্দর লাগছে না, আমি সাজিয়ে দিয়েছি কিন্তু। রনি আনমনে উত্তর দেয় মাশাআল্লাহ। ও ভাইয়া বলো না কিছু, আমি সাজিয়েছি, সুন্দর লাগছে না? রুদ্র সম্মুখীন ফিরে বোনের দিকে তাকিয়ে গাল টেনে বলে তোকে অনেক সুন্দর লাগছে। আরে আমার কথা বলিনি তো, আমি আপুর কথা বলেছি। রনি এক পলক রিমির দিকে তাকিয়ে বলে সুন্দর। সামিনা বেগম পাশ থেকে মেয়েকে ধমক দিয়ে বলে উঠলেন, এই আপু কি রে, আপুকে আমাকে ধমক দিচ্ছেন কেন? সেদিন ভাবি বলার ভাইয়া বকলো, এখন আপু বলে কি বকবো তুমি? কি করব বলো? রিমি জামা খামচে ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। রনির ছোট্ট প্রশংসা মনে হালকা হয়ে গিয়েছিল, খুশি লাগছিল তার। অথচ পরক্ষণে মেহের কথা শুনে মন খারাপ হয়ে যায়, কিন্তু সেটা প্রকাশ করে না, কারণ রনি প্রতি যেন তার মন খারাপের অধিকার তৈরি হয়নি তার। গাড়িতে বসে বসে ঘুমাচ্ছে মেহের। প্রথমে তো অনেক উৎসাহী ছিল সে, তবে অল্প সময়ের মাঝে ঘুমে কাদা। বাড়ির করেই তার রওনা দিয়েছে। অনেক বলেই রেজুয়াল হক ছেলেকে দুদিনের জন্য থাকতে রাজি করিয়েছেন। রনি রাজি হওয়ার পিছনে অন্যতম কারণ মেহের, কারণ এই যাত্রা নিয়ে সে বেশি আগ্রহী। তবে রিমির মধ্যে বিশেষ কোনো আগ্রহী প্রকাশ পাচ্ছে না। বর্তমানে গাড়িতে ব্যাকসিটের মাঝে রিমি বসে আছে। তার এক পাশে মেহের তার কাঁধে মাথায় রেখে ঘুমাচ্ছে, আর অপর পাশে রনি বসে বসে ফোন দেখছে। রিমা মাথা চুপচাপ করে বসেছিল। মূলত এভাবে রনি এত কাছাকাছি বসে তাকে অনেক সংকোচ লাগছিল। তবে রনির কাছে যেন এসবের কোনো প্রভাবই পড়ছে না। সে আরামে জায়গায় বসে ফোন দেখছে। রিমি বসে থেকে বুড় হয়ে যাচ্ছে, তাই কৌতূহলবশত রনির ফোনের দিকে তাকিয়ে আর চোখে তাকিয়ে থাকে। রনির রিমোট ভিডিও দেখছিল, এর মাঝে কিছু ফানি ভিডিও ছিল। রিমি অনেক মনোযোগ দিয়ে দেখছিল, তাই ভিডিওটা দেখেই সে হঠাৎই জুড়ে হেসে দেয়। তার একদমই খেয়াল নেই তার পাশে বসা রনি তখন ফোনে রেখে তার হাসির দিকে তাকিয়েছে। আস্তে আস্তে তার চোখে পানি চলে আসে। হাত দিয়ে চোখ মুছতে গিয়েও হঠাৎ নিজের অবস্থানের কথা মনে পড়ে। মাথা তুলে তাকিয়ে দেখে রনি তারই দিকে ব্রু কুঁচকে তাকিয়েছে। রিমি প্রচণ্ড লজ্জায় পড়ে যায়। হঠাৎ করে মুখ ফুলিয়ে জানালার দিকে বাহিরের দিকে তাকায়। এ পর্যায়ে রিমির মনে হচ্ছিল মেহেরকে পারলে মাঝে বসিয়ে নিজের অপরাধকে দিয়ে বসত, তবে হয়তো এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। অপরদিকে রনি অল্প সময়ের জন্য যেন রিমির হাসির মাঝে ডুবে গিয়েছিল। মেয়েটা আসলে অনেক কিউট লাগে তো, অথচ মেয়েটার হাসি তো দূর, কথা বলতে চায় না। রনি বেশি না ভেবেও নিজের ফোনের মুখে মুখ গুজে দেয়। যদিও থেকে নজর তার থেকে ইমার দিকেই ছিল। সে কখন থেকে বাইরে তাকিয়েছে আর নড়াচড়া করছে না। সোজা হয়ে বসো, একইভাবে বসে থাকলে তো গা ব্যথা হয়ে যাবে। তবে রিমি কোনো কথায় সারা শব্দ নয়। একটু উকি দিয়ে তাকিয়ে দেখে রিমি মেহেরের মাথায় নিজের মাথা ঠেকিয়ে ঘুমিয়ে গিয়েছে। আসলেই রিমিদের বাড়ি শহর থেকে অনেকটা ভিতরে, আর জ্যাম পড়লে অনেকটা সময় লাগে। এতটুকু দূরত্ব রনি অনায়াসে কাটিয়ে দিতে পারবে, কিন্তু মেয়ে দুটো পারল না। রনি কিছু একটা ভেবে রিমির গালে হাত দিয়ে মাথাটা আলতো করে নিজের কাঁধে রেখে দেয়। হাতের নিচে রিমির সফট গালে ছোঁয়া পেয়ে মুহূর্তেই রিমি গাল টেনে দেয়। এই একই কাজ পরবর্তীতে নিজেই থমকে যায়। তবে নিজেকে এই বুঝ দেয় যে মেহের অপর ভয় দিয়ে ঘুমিয়েছে, তাই মেহের কষ্ট হবে বলে রিমিকে নিজের কাঁধে শুয়েছে আর গালটা দেওয়াটা তুলে গিয়েছে। পাশ ফিরে আবারও রিমির দিকে তাকাতে তার চোখ লেপটে থাকা কাজল দেখতে পাই। তখন চোখ মুছতে গিয়ে হয়তো লেপটে গিয়েছে। রনি আলগোছালো আঙুল দিয়ে লেপটে যাওয়া কাজলটুকু মুছে দেয়। রনি কেন এসব করছে নিজেও বুঝতে পারছে না, কিন্তু নিজের অজান্তে হলেও সে রিমির সাথে স্বাভাবিক ব্যবহার করছে। মেয়েটাকে দেখলে কেন যেন খারাপ ব্যবহার আসে না, বরং তার কালো অতীত আসে মনে পড়লে আরও মায়া হয়। আবার এই মেয়েটা তার বউ হয় মনে পড়লেও রাগ ওঠে, কারণ রিমির জীবনে প্রথম মানুষটা নয়। সে তাকে মুগ্ধতা নিয়ে দেখবে, আদরে স্পর্শ করবে কিংবা ভালোবাসবে। রিমির ঘুম ভাঙতেই নিজেকে সিটের সাথে হেলান দেওয়া অবস্থায় দেখে পাশ থেকে মেহের তাকে ডাকছে ওঠার জন্য। আশেপাশে তাকিয়ে দেখে সে তাদের
গ্রামের এলাকায় চলে এসেছে। এতটা সময় কিভাবে চলে গেল টেরই পায়নি। মেহেরকে নিয়ে গাড়ি থেকে বের হতেই দেখে রনি লাগেজ নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। এখান থেকে আরও কিছুটা পথ তাদের হেঁটে যেতে হবে, কারণ বাকি রাস্তাটুকু তেমন ভালো না, গাড়ি যেতে পারে না সেই দিকে। রনি যেহেতু বিয়ের দিন এসেছিল, তাই সে ইমানদের বাড়ি চিনতে পারেনি। সে পকেটে এক হাত গুজে অপর হাতে লাগেজ নিয়ে সামনে এগাতে থাকে। পিছনে মেহেকে সাথে নিয়ে রিমি এগায়। মেহে তো উৎসাহে ভরে চারপাশ দেখছে আর বিভিন্ন জিনিস নিয়ে রিমির সাথে কথা বলছে। কিছু দূর এগাতেই রাস্তা শেষ হয়ে বাড়িঘর দেখা যায়। এখান থেকে সারিবদ্ধভাবে পরপর বাড়িঘর আছে। বাড়ির সবাই অবাক হয়ে রিমির দিকে তাকায়। রিমিকে যেন একদম অন্যরকম লাগছে, মনে হচ্ছে দুদিনের সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। সামনে জামাই ব্যাগ হাতে আসছে আর পিছনে ননদের হাত ধরে রিমি এগাচ্ছে। এমন একটা দৃশ্য যে তারা কখনোই দেখতে পাবে যেন কল্পনাও করতে পারেনি। রিমি বয়সে 2-3 মেয়ের এগিয়ে কথা বলতে আসলেই রিমি ইশারায় জানায় সে একটু পর আসবে কথা বলতে। তারাও বুঝে চলে যায়। আশেপাশে সবাই ফিসফিসিয়ে একে অপরের সাথে কথা বলছিল। তবে সামনে থেকে একজন মহিলাকে দেখে রিমি ভয় পেয়ে যায়। হাতের মুঠোয় থাকা মেহেরের হাতটা শক্ত করে ধরে চেপে ধরে। মেহে একটু ব্যথা পেয়ে বলে, ভাবি ব্যথা পাচ্ছি তো। উফ সরি মেহে বুঝতে পারিনি আমি, বলে তার হাত ছেড়ে দেয়। মেহের নিজের হাত ডলতে ডলতে বলে, কিছু হয়েছে ভাবি? হ্যাঁ না তুমি তাড়াতাড়ি আসো, বলে মেহের হাত ধরে টেনে তাড়াতাড়ি করে এগাতে থাকে। রনিকে ক্রস করে আগাতে যেতে নিলেই রনি অবাক হয়ে, এই মেয়ে হঠাৎ এমন দ্রুত হাঁটছে কেন? একটু আগেই তো কাপের মতো হাঁটছিল। হঠাৎ খেয়াল করে সামনের বাড়িটায় একজন বয়স্ক দেখতে মহিলা তাদের দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে। রবিন বেশ অরাগ হয়ে মহিলাটার ওপর। মনে হয় তাদের বিয়ের দিন এই মহিলাটা অনেক আজে বাজে কথা বলছিল। মানে কিছু মানুষ যে অনেক খারাপ হয়ে থাকে, এই মহিলাটার বোধ হয় সেটার প্রমাণ। রনি একটু দূরে এগিয়ে রিমির কাছাকাছি হেঁটে রিমির চাচার বাড়িতে যায়। যাওয়ার আগে অবশ্যই আর চোখে একবার মহিলাটার দিকে তাকায়। রিমির চাচা যে আগেই তাদের আসার খবর পেয়েছিল। রেজাউল হক আগে জানিয়েছিলেন তাদের। রিমির চাচা সুহেল ইসলাম সে অনেক সাধারণ করে রনিকে মেহরাবকে বাড়িতে আনেন। পিছু রিমিও ঢুকে। তাকে দেখে তার চাচাতো বোন রিদি দৌড়ে এসে রিমিকে জড়িয়ে ধরে, আপু কেমন আছো তুমি? ভালো রে, তুই কেমন আছিস? একটু ভালো একটু খারাপ, তোমাকে অনেক মনে পড়ে। রিমি হেসে রিদার মাথায় হাত বুলিয়ে দেয়। রিদি রিমির থেকে 3 বছরের ছোট, এবার ক্লাস 8-এ পড়ে। তবে রিমির সাথে অনেক ভালো সম্পর্ক তাদের চোখে রিমির চাচি শেফলিয়ারি বেশ সাধারণ করে। রিমিকে বলে রনিকে নিয়ে তার রুমে যেতে। মিহির একদম নতুন বলে সেও রিমির পিছু ঘুরছিল। স্বামী ননদকে রুমে রেস্ট করতে দিয়ে রিমি চাচার কাছে যায়। তিনি তখন রান্না করতে ব্যস্ত। রিমিকে দেখেও কিছু না বলাই রিমি প্রথমে বলে, ভালো আছো চাচি? ভালো, তুই তো বোধ হয় ভালোই আছিস। জামাই যখন লগেই আইছে, মানে মানছি তোরে। হ চাচি, চিন্তা করো না, এবার কিছু হইলে আর তোমাদের ঘাড়ে আসবো না, শহরে কোথাও কাজ করে যাম। রিমির কথা শুনে শেফালি মাথা তুলে রিমির দিকে তাকায়। রিমি এখনো আরো সুন্দর হয়ে গেল নাকি? চোখ মুখে যেন ঝিলিক দিয়ে উঠছে। তিনি পাশে একটা পিড়ে রিমির দিকে ঠেলে দিয়ে বলে, এই বয় এনে 2টা কথা কই। রিমি বসতেই বলে, এই বাড়িতে কেডা থাহে? ওইনুর মারে তোরে শাশুড়ি কেমন? রিমি দ্রুত মাথা নেড়ে বলে, চাচি ওরা অনেক ভালো, দেখলে না হয় আমার সাথে আসলো। ও আমার ননদ, অনেক ভালো মেয়ে, আর শাশুড়ি অনেক আদর করে আমায়। আমার আগের কাহিনী শুনেও কিছু কইছে না, উল্টো মেয়ের মতো আদর করে রাখে। রিমির কথা শুনে শেফালির বেগমের বিশ্বাসই হয় না, তবুও সেটা প্রকাশ করে না। আর জামাই, আরে দেখবাই তো, ও এত ভালো তো এখনো একবারও আমার মারছে না। তুমি তো বলছিলে জামাইয়ের বউয়ের মারলে সেটা স্বাভাবিক ব্যাপার। শেফালি বেগম কি বলবেন বুঝতে পারছে না। আগেই রিমি তখনও বলতো জামাই তারে মারে। তিনি তো এসব প্রথম বলতেন রিমিকে সান্ত্বনা দেওয়ার জন্য। মেয়েটা ওইসব মেনে নিয়েছে, অথচ এইটা কখনোই দেখলো না জামাই বউয়ের মায়ের দেখা স্বাভাবিক হলে তার চাচি কেন উনারে মারে। এই মেয়েটা কি তিনি বদলাবেন না? সহজ সরল নাকি বদলায়? এই রান্নাঘরে রিমি থেকে বেরিয়ে আসে। তখন রিদি এসে জানায়, আপু জানো, ওই সাব্বিরের না পুলিশে ধইরা নিয়ে গিয়েছে। জীবনটা সজীবটার নাম শুনেই রিমি চমকে যায়। রিদি দিকে তাকিয়ে বলে, কেন? কি এর বলে গাঁজা খাইতো আর কি না কি করতো, তুমি তো জানতেই না। তখন রিমির রুম থেকে বেরিয়ে রনি রুমে আসে। রুমে এসে বন্ধ লাগছে। তার ওপর রুমের ভিতরে ইন্টারনেট পাওয়া যায় না, ফোন দেখেও শান্তি নেই। কি হয়েছে রিমি থামাতে যায়। তবে
রিদি ফট করে বলে, আপনার আগের জামাই পুলিশে ধইরা নিয়ে গেছে। ওই যে যেদিন বিয়া হইল না আপনাগর, ওই দিন রাতেই ধরা খাইছে। অনেক বজ্জাত একটা বেড়া ছিল। রনি রিনির দিকে তাকায়। সে যে কিনা তার মাথা নিচে করেছিল, মনে মনে ভয় পাচ্ছিল। এসব হয়তো রনি শুনতে ভালো লাগবে না, তবে রিদি তো বলেই দিল। তবে রনি এসব কথা পাত্তা দেয় না, উল্টো রিমিকে বলে, মার্সি আমার ফ্রেশ হতে হবে, তোমায় কি করব দেখিয়ে দাও। মার্সি কেডা? আমি তো রিদি। রনি হেসে বলে, আমি তোমায় আপুকে বলছি। রিদি একটু লজ্জা পেয়ে যায়। আপু তাড়াতাড়ি নিয়ে যাও, আমি আম্মুর কাছে যাইতেছি। রিদি দৌড়ে দেখে রনি হেসে ফেলে। রিমি তখন হাসির দিকে তাকিয়েছিল। রনি বুঝতে পেরে গলা খাকি দিয়ে বলে, কি হলো চলো। রিমি মাথা নেড়ে রনিকে কলপারে নিয়ে আসে। পিছু পিছু রিমার সাথে মেহরাবও আসে। অনেক আলসে লাগছে তার। রিমি দুজনকে ফ্রেশ হতে দিয়ে চাচির সাথে খাবার গোছাতে হেল্প করে। তাদের আসতে আসতে দুপুর হয়ে গিয়েছে। এতক্ষণে সবার ক্ষুধা লেগে গিয়েছে। রিমির চাচা একজন কৃষক। কৃষি জমির পাশাপাশি বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল পালেন। এসব দিয়ে মোটামুটি ভালোই সংসার চলছে। তাছাড়া কানেক্টে বিভিন্ন কাজ করেন। রিমি বাড়িতে থাকতে সেও হাসি মুরগি পালত। চাচা আসতেই তিনি রনিকে সাথে নিয়ে খেতে বসেন। রনি কোনো রকম রিয়াকশন দিচ্ছে না। ওকে দেখে মনে হবে সব যেন স্বাভাবিক। মেহের তো রিমির পিছু পিছুই ঘুরছিল, তাই খাবারের সময় ভাইয়ের সাথে বসিয়ে দেয় খেতে। রিমি পরে চাচির সাথে বসে খাবে। চাচির সাথে টুকটাক আলাপ করতে করতে খাবার শেষ রনির। তারপরে রিমি তাকে রুমে রেস্ট করতে পাঠায়। তবে ভাইয়ার সাথে তো আর মেহে থাকতে পারবে না, তাই তাকে রিদির সাথেই অন্য রুমে পাঠায়। মেহে অনেক মিশুক হয়ে সাথে রিদির সাথেও মিলে যায়। তাছাড়া রিদিও অনেক ভালো একটা মেয়ে, দুজনের বেশ প্রান্ত হয়। দুপুরের খাবার পর সবাই একটু রেস্ট করতে যায়। তাদের সম্পর্ক স্বাভাবিক দেখতেও রিমি রুমে গিয়ে বসে। অথচ বাসায় সারাদিন রনিকে পাওয়া যায় না। সে সকালে বেরিয়ে যায় আর বিকালে এসে আবার বেরিয়ে যেত। সোজা রাতে আসতো, তারপর খাওয়া দাওয়া করে ঘুম। রনি কি সবসময় এমনই করে, নাকি রিমি আসার পরে এমন করছে সেটা রিমি জানে না। রনি বিরক্ত নিয়ে বিছানায় শুয়েছিল, খালি ফোন হাতে নিয়ে রাগে গজগজ করছে। রিমি ভয়ে রনি থেকে দূরে সরে যায়। এতে যেন রনির রাগ আরো বেড়ে যায়। একটু শব্দ করে বলে, সমস্যা কি? দূরে গেলে কেন? আপনি এমন করছেন কেন? কিছু হয়েছে? দূর একদম নেট পাওয়া যায় না। আমার রাগ উঠছে প্রচুর। কথা বলার মতো মানুষই নেই, যে আছে সে মানুষ কম, জোর পর্দায় বেশি। জোর পর্দা শুনে রিমি নিজেকে কল্পনা করছে সে জোর পর্দা হলে তাকে কেমন লাগবে। চেয়ারের ওপর তার মাথা, এটা রিমির চেয়ার। আমার আলমারির ওপর রিমির মাথা বসালো, সেটা রিমির আলমারি। ভাবনা থেকে ফিরে দেখে রনি এখনো কেমন যেন গজগজ করছে। সে আর কিছু না বলে সোজা রুম থেকে বেরিয়ে যায়। রনির আগে বিড়বিড় করতে থাকে, এখানে আসাটাই তার ভুল হয়েছে, না আসলে ভালো হতো। মেহের তো সুন্দর একটা মেয়ের সাথে কথা বলছে, আর সে একটা মেয়ে তো দূর, ছেলেও পাচ্ছে না কথা বলার জন্য। হঠাৎই রিমির চাচা আসে রুমে। রনি ওনাকে দেখে ভদ্র ছেলের মতো উঠে বসে। বসুন চাচা। বলছিলাম কি রনি বাবা, তুমি যদি চাও তোমায় একটু বাহির থেকে ঘুরিয়ে আনতে পারি। আমাদের আবাদ জমিগুলো আশেপাশে এলাকা ঘুরিয়ে নিয়ে আসি, তোমার ভালো লাগবে তাহলে। রনি চোখে চাচার পেছন থেকে রিমি উকি দিচ্ছে, তার মানে এই মেয়ে চাচাকে এসব বলে এনেছে। রিমির দিকে একটু রাগী দৃষ্টি ছুড়ে দিয়ে সে বলে, আচ্ছা চাচা চলুন। রনি বেরিয়ে যেতেই রিমি বুকে হাত দিয়ে শান্তি নিঃশ্বাস ফেলে। এতক্ষণে ভয় পাচ্ছিল সে। রনিকে দেখে মনে হচ্ছিল হয়তো ভূত ভর করেছে ভিতরে। কেমন রাগ দেখাচ্ছিল, আবার বিড়বিড় করছিল। তাই তো তাড়াতাড়ি চাচাকে বলে রুম থেকে বিদায় করলো। ভাবছিল এখন নিজে একটু রেস্ট করবে। তবে রিদি এসে বাধা দেয়। আপু দুলাভাই কই? তোর আব্বার লগে বাহিরে গিয়েছে। ও আচ্ছা, আমি তোমার ননদ নিয়ে সামনে থেকে একটু ঘুরে আসি, তুমি যাইবা? রিমি যেতে চাইছিল না, কারণ আশেপাশে বাড়ির কিছু মানুষ আছে যারা উল্টাপাল্টা কথা বলতে বেশ পছন্দ করে। রিমিকে দেখলেও আবারও শুরু করবে। তবে যখন মনে হয় মেহেরকে দেখলেও সে তো এসব কথা বলতেই পারে, তাই সে সাথেই যেতে রাজি হয়। সে সাথে থাকলে মেহেরকে এসব থেকে দূরে রাখতে পারবে। সোহেল ইসলাম রনিকে নিয়ে এলাকায় ঘুরতে যান। রনি একটু সংকোচ লাগছিল, কিন্তু গুরুজন বলছে বলে না করতে পারেনি। রিমির জন্য রিমির চাচা বেশ পরিচিত এলাকায়। আশেপাশে কয়েকজন বলছিল, আরে এইটা ডিভোর্সি মেয়েটার নতুন জামাইখানা না? জামাইয়ের দেহি বয়স কম, এটাও টিহে নাকি কে জানে। সোহেল ইসলাম লজ্জায় পড়ে যান। এরা আড়ালে কথা বলছে, তাও এত জোরে তারা সবই শুনতে পারছে। রনি শুনেও না শোনার ভান করছে। তার খুব রাগ লাগছে এসব কথা শুনে। মনে এরা রিমিকেও এত কথা শুনিয়েছে, এখন তাকেও ইনসলেস করছে। সোহেল ইসলাম বললেন, আসো বাবা আমরা অন্যদিকে যাই, এরা মানুষ ভালো না, কারো একটু ক্ষতি
অতি দেখলে কথা না শুনিয়ে ছাড়বে না। ভাইজান ময়রা যাওয়ার পর যখন রিমির সাথে এরকম আনছিল বাড়িতে, তখন অনেক কথাই বলেছে আমারে। তারপরও মাইয়ারা বিয়ে দেওয়ার সময়ও অনেক কথাই বলেছে। শেষে ডিভোর্সখানা হওয়ার পর তো আর কোনো কথাই ছিল না। ভাইজান মরার পর থেকেই রিমির জীবনটা শেষ হয়ে গেল। আমার কাছে রাখলেও ভালো রাখবার পাইছি না। আল্লাহ জানে মায়ারা কখনো সুখে দেখা পাইব কিনা। রনি চুপচাপ ওনার কথা শুনতে থাকে, তবে কোনো উত্তর দেয় না। রনি এখনো জানে না এই রিমার অতীত সম্পর্কে। এসব নিয়ে জিজ্ঞাসা করলে তারা বুঝে ফেলবে রিমি তার সাথে তার সম্পর্কে ভালো নেই। এটা গ্রামের মানুষজন জানলে আরও খারাপ অবস্থা হবে। তার থেকে এখানের মতো চুপচাপ থাকাই ভালো হবে মনে হয়। রিমি মেহেরকে নিয়ে হৃদির সাথে খেলার মাঠগুলোতে ঘুরতে আসে। কিছুদিন হলো ধান কাটার পর জমিগুলো খালি হয়ে পড়ে আছে। মেহের এসব জায়গা দেখে বেশ মজা করছে। মেহের থেকেও রিমি জানতে পারে অনেক বছর ধরে তারা তাদের গ্রামের বাড়িতে যায় না, তাই হয়তো বেশি আগ্রহী দেখাচ্ছে তার মাঝে। রিমিকে দেখে তার সমবয়সী কয়েকজন মেয়ে কথা বলতে আসে। তাদের সাথে রিমি ভালো বন্ধুত্ব আছে, সবাই মিলে অনেক গল্প করে। মিহি ইতিমধ্যে হৃদির সাথে মিলে হালকা পাতলা খেলাধুলাও শুরু করে দিয়েছে। তাকে দেখে মনে হচ্ছে না সে আজ প্রথম এইখানে তার ভাবির সাথে বেড়াতে এসেছে। মেয়েদের দেখে আশেপাশে বাড়ির কয়েকজন মেয়ে মহিলাও এগিয়ে আসে, সাথে সেই বয়স্ক দেখতে মহিলাটাও আসে। ওনাকে দেখে রিমি চুপ করে থাকে। মহিলাটা এসেই বলে, কি রে সিমরি, রূপ তো দেখি তোর ভাই পড়তাছে, এইবার এনহ টিকবি পাইবি তো, না হয় আবারও চাচির করেও আইয়া পড়বি। রিমি উত্তর দেয় না, তবে পাশ থেকে একজন মহিলা বলে, আপনার সমস্যাটা কি কইতো? মায়া গল্লকে কেন শত্রুতা আপনার? মায়ার ভালো থাকাটাও কি আপনার সহ্য হইতেছে না? তুই চুপ থাক। এই মায়া আমগর পুরো এলাকায় নামটাই খারাপ করে দিয়েছে। এখনো কোথায় গেলে অনেকেই জিগায় আমার পাশের বাড়ির মায়ার কথা। আমার জায়গায় তোরা থাকলে তোরাও বুঝতে। এই আপনি জানতো এখান থেকে আপনার আমার ডাকছি নাকি? আর আগের মতোই রিমি কোনো দোষ আছিল না। ওই সুযোগটাই আসলে হারামজাদা আসিল। দেখতেই তো পারছেন এখন জেলখানায় বইয়াব রয়েছে। মহিলাটা মুখ ভেংসি দিয়ে সেখান থেকে চলে যায়। উনি চলে যেতেই রিমি বলে, খালাম্মা, আমার জন্য আপনাদের আর কথা বলতে হবে না, আমি তো যাবই গা। এবার আল্লাহ বাঁচাইলে কোনো বিপদে পড়লো আর এখানে আসবো না, শহরেই কোনো কাজ করে খামো। হ্যাঁ রে রিমি, তুই কি ভালো নাই ওইখানে? তোরা কি তোর অত্যাচার করে নাকি? ক আমারে, তোরে আর যাইতে হবে না, আমার সাথে থাকবে তুই। আল্লাহ, খালাম্মা ওইসব বললেন না। আমার শাশুড় বাড়ির লোকজন আল্লাহর রহমতে অনেক ভালো। ওই যে আমার ননদ তো দেখতেই আছেন, ওনারা সবাই অনেক ভালো। আমি তো কথায় কথায় বলছি। আর তোর জামাইটা পোলা মানুষ, তো কিছু করছে তোরে? রিমি থেমে যায়, একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, যথেষ্ট ভালো রাখছে আমারে, আমার কেউ কোনো কথা শোনায় না। আর ওনার কথা যদি বলি, আসলে 2 দিন তো হইল মাত্র, সব ঠিক হইয়া যাব। তোমরা ওইসব নিয়ে ভাইবো না। এখানে যেমন কিছু খারাপ মানুষ আছে, তেমন কিছু ভালো মানুষও আছে। এই যে তার সাথে বসা মানুষগুলো তাকে কত খারাপ নজরে দেখে নাই, কারণ এরা সবাই এক জানে সজীব ছেলেটা কেমন খারাপ ছিল। কয়েকটা মাসে রিমের জীবনটা ধ্বংস করে দিয়েছে। শুধুমাত্র ওই লোকটার জন্য আজ সে ডিভোর্সি নামে পরিচিত। নতুন সংসার মানিয়েও নিতে পারছে না। রিমির মাঝে মাঝে মনে হয় সে কি বড় কোনো ভুল করেছে জীবনে, যে আল্লাহ তাকে এমন একটা শাস্তি দিয়েছেন, নাকি সবার কথা অনুযায়ী এটা তার একটা পরীক্ষা ছিল। ভবিষ্যতে কি আল্লাহ তার জন্য ভালো কিছু রেখেছেন? আচ্ছা, মানুষ তো আশাই বাছে। রিমি আশা রাখে হয়তো এই সংসারে সে তার প্রাণপণ সুখ খুঁজে পাবে। মিহি, তোর ভাবি কোথায় রে? ভাবি? কে ভাবি বলো তো? আমার কোনো ভাবি নেই। মিহি উত্তরে রনি চমকে চরমের বিরক্ত নিয়ে তাকায়। এমনিতেই এতটা ঘুরে ফিরে এসে ক্লান্ত হয়ে গিয়েছে। এখন রিমি ছাড়া এই বাড়িতে অনেক সংকোচ লাগছে। তার মধ্যে মিহি এখন ফাজলামো শুরু করেছে। মিহি ডিচিনে কিছু জায়গায় ময়লায় লেগে আছে দেখে রনি ব্রুকুসকে বলে, কোথায় গিয়েছিলি তুই? চেনা চেনা নেই, এখানে সেখানে না বেরিয়ে সাহস তো কম না? আরে ভাবির সাথে ছিলি তো, আর রেডিও ছিল, ও অনেক ভালো। এতক্ষণে বাইরে খেলছি আমরা। বুড়ি দামড়ি মেয়ে হয়ে লাফালাফি করছিস তুই, লজ্জা করে না? সবাই মেয়ে ছিল এখানে, তাছাড়া আমরা তো চলেই যাব, একটু তো মজা করছি। এভাবে বলছো কেন? হয়েছে, আর অভিনয় করতে হবে না। তোর ভাবিকে বল আমি ডাকছি। কিন্তু ভাবি তো আসেনি মানে আমরা খেলছি তো। আমাকে আর রিদিকে
পাঠিয়ে দিয়েছে, ভাবি একটু পরে আসবে বলল। তখনই বাহির থেকে হাঁপাতে হাঁপাতে রিদি চলে আসে, এসে বলে আপা বাড়িতে আসেনি? তুমি না ডেকে আনতে গেলে, পাও নেই ভাবিকে? না তো আপুরে তো দেখলাম না, আমি সব খুঁজে না পাইয়া ভাবছি আপু বোধহয় বাড়িতে আসা পড়ছে। এমন সময় সোহেল ইসলাম বাড়িতে আসেন। তিনি রনিকে বাড়িতে দেখে আবারও বাইরে গিয়েছিলেন কিছু বাজার করতে, সেখান থেকে একটা খবর পেয়ে তাড়াতাড়ি চলে আসেন। এসেই রিমি বাড়িতে নিয়ে শুনে চমকে যান। কি কস তুই? রিমি কই গিয়েছে? আল্লাহ, তাড়াতাড়ি ওরে বাড়িতে আনা লাগবো। ওই সাব্বির তো পালাইছে জেলখানা থেকে। কে পালাইছে? সোহেল ইসলাম প্রথমে রনিকে খেয়াল করেনি, বাহির থেকে মেয়ের কথা শুনে এসেই কথাই বলছেন। রনি কথা শুনে তো একটু থমকে গিয়ে বলল, ওই সজীবে, রিমির আগের জামাই, ও তো নেশা করত আরো কয়েকটা পোলার সাথে। পুলিশের খবর পাইয়া আয়সা সবগুলো ধয়রা নিয়ে গিয়েছিল। আজ নাকি ওই একটা পুলিশ ছুরি দিয়ে আঘাত কইরা পালাইছে। নিরাপদ কম ছিল তো, তাই পালাইছে। রনি চোখ মুখ দেখে মনে হচ্ছে সে খুব টেনশনে পড়ে গিয়েছে। রিদি, তোমার আপা কোথায় যেতে পারে? তোমার কি মনে হয়? আমি জানি না, আপা তো চলে আসার কথা, ওইখানে যাওয়ার ছিল। তারা বলল আপা নাকি একটু আগে বাড়িতে আসার জন্য উঠে পড়েছিল, এখনো আসলো না কেন? তাদের কথার মাঝে শাফালি বেগম এসে বললেন, ও তোমরা আস্তে কথা কও, কেউ শুনে ফেললে আবারও বদনাম রটাবো। তার থেকে তোমরা দাঁড়াই না থাকা বের হয়ে পড়ো, দেখো আশেপাশে কোথাও পাওয়া যায় নাকি। আমি মাইয়া দুইটার নিয়ে বাড়িতেই আছি, কিন্তু মেহের নিজেও ভাইয়ের সাথে যেতে চায়, তবে এতক্ষণ সন্ধ্যা হয়ে গিয়েছে, এই সময় মেহেরকে নিয়ে বের হওয়া ঠিক হবে না, তাই তাকে বুঝিয়ে বাড়িতেই রেখে রনি রিমার চাচানিকে নিয়ে বেরিয়ে পড়ে। রনি ভাবছে নিজের এলাকায় তো এই রিমার হারিয়ে যাওয়ার কথা না, তবে কি কোনো বিপদ হলো? সজীব, তুমি? জানি, আমি আইছি, শুনছি তুই বাড়িতে আসছস, তাই তো তোরে নিতে আসছি, তোরে আমার সাথে নিয়ে যাবো, তারপর দুজনে সুখে সংসার করবো। সজীবের কথা শুনে রিমি দু পা পিছিয়ে যায়। এ কোন বিপদে পড়লো সে? আগে জানলে সে কখনোই এই পথে আসতো না, কিন্তু সজীব তো জেলে ছিল, তার তো বাহিরে থাকার কথা না। তো তোমার না পুলিশে ধইরা নিয়ে গিয়েছিল? রে শালা পুলিশগুলা, এত কইরা কইলাম আমার বউ আছে গ্রামে, আমার যাইতে দিল না হারামজাদাগুলো, শেষে একটা ছুরি দিয়ে তাকে পালিয়ে আসলাম। রিমি পা আরো ভয়ে পিছিয়ে যায়। এই সজীব তো পুরো সাইকোদের মধ্যে হয়ে গিয়েছে, তার কাছে আসছে কেন? সে তো এখন আর তার বউ নয়, কি করতে চায় তাহলে নিয়ে যাবে? তো দেখুন সজীব, তোমার কোন মাথা ঠিক নেই, তুমি বাড়িতে যাও, আমি আর তোমার বউ নাই এখন, আমার বিয়ে হয়ে গিয়েছে, আমারে যাইতে দাও। বিয়ের কথা শুনে যেন সজীবের মাথায় আগুন ধরে যায়। তার বউ নাকি আবারও বিয়ে হয়ে গিয়েছে, আর নাকি তারই নেই। সে রাগে এগিয়ে এসে রিমির গাল চেপে ধরে রাগে ফিসফিসিয়ে বলে, আর এইসব কি কইবি? ভুলে যা তোর নতুন বিয়ার কথা, তোরে আমার সাথেই নিয়ে যাবো। রিমি অনেক কষ্টে নিজের গাল থেকে সজীবের হাত সরায়। এবার রাগ দেখিয়ে বলে, তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে, আমি তোমার কেউ না, আমি তোমার সাথে যাবো না, তুমি একটা জানোয়ার। রিমি যেন এই কথা বলে আরো ভুল করে ফেলেছে। সজীবের রাগের সীমানা পার হয়ে গিয়েছে। রিমিকে কাঁধে তুলে নিয়ে নির্জীব থাকায় বাড়িটা নিয়ে যায়, যে বাড়িতে এখন কেউ থাকে না, সম্পূর্ণ খালি বাড়ি পড়ে আছে। অথচ একসময় একটা ছোট্ট মেয়ের হাসিতে বাড়িতে মেতে থাকতো। মাকে নিয়ে তার ছোট্ট একটা সংসার ছিল। বাবা আসতো মাঝে মাঝে, তাদের সাথেও আনন্দ করে বেতন নিয়ে আবারও চলে যেত। অথচ এখন বাবা মা চলে যাওয়ার পর থেকে বাড়িটা একদম খালি পড়ে আছে। রিমি এখানে থাকাকালীন দিনের অনেকটা সময় এই বাড়িতে আসতো, মায়ের মতো করে সব জিনিস গুছিয়ে রাখতো, আবার কিছু সময় কাটিয়ে চলে যেত চাচার বাড়ি। সে যদি একা থাকতে পারতো তাহলে হয়তো এই বাড়িটাকে খালি পড়ে থাকতে হতো না, কিন্তু তার চিন্তা ভাবনা সুন্দর হলেও যে এখনকার কিছু মানুষ অনেক খারাপ, একাকী তাকে পেলে হাত ছাড়তো না, তাই তো চাচার সাথে সে বাধ্য হয়েছিল যেতে। আর এখন স্মৃতি বিজড়িত বাড়িটাই তার কি করুণ স্মৃতির কারণ হবে। রিমি অনেক কষ্টে চেষ্টা করেও সজীবের হাত থেকে বাঁচতে পারে না। সজীব তাকে কাঁধে করে এনে তারি বাবার বাড়িতে এনে ফেলে। তুই আমার না হলে তোরে আমি কাউরে হতে দিব না, হয় তুই আমার লগেই থাকবি নয়তো। রিমার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এই সেম কথাগুলো সজীব যদি আরো কয়েকটা মাস আগে বলতো, রিমি হয়তো সব মেনে নিত, কিন্তু সজীব তো এমন না যে বিয়ে করা বউয়ের ওপর অত্যাচার করতে পারে, সে কখনো মানুষ হতে পারে না ভালো। সজীব, আমারে যাইতে দাও, আমি আর এইসব মানতে পারবো না, তুমি আমার অনেক কষ্ট দিয়েছ, আর কষ্ট দিও না। হ্যাঁ রে, জামাই ধুলে বুঝি কষ্ট হয়? তোর নতুন জামাই তোরে ধরে নাই? আমিও তো তোরের জামাই। আরে এভাবে বলিস না। কিন্তু রিমি মানে না, সে সজীবের থেকে যত দূরে পারছে তত দূরে থাকার চেষ্টা করছে, আর ভাবছে কেউ তাকে বাঁচাতে আসবে না। রনি কি আসবে? ভালো না বাসুক, অন্তত সম্পর্কের দোহাই
দিয়ে এসে তাকে বাঁচিয়ে নিয়ে যাক, এই সজীব নামের জানোয়ারের সামনে থেকে তাকে বাঁচিয়ে নিয়ে যাক। চোখের সামনে শুধু রনির চেহারাটাই ভাসছে তার, শুধু আল্লাহর কাছে চাচ্ছে এবারের মতো যেন রনি তাকে বাঁচিয়ে নেয়। তবে সারা জীবন সে রনির পায়ের কাছেই পড়ে থাকবে, কোনো অভিমান কোনো অভিযোগ করবে না, শুধু সকল কথা মেনে চলবে। অপরদিকে সোহেল ইসলাম সমস্ত সকল জায়গায় রিমার খোঁজ খবর করে ফেলেছে। যেহেতু লোকজন জানাজানি হলেও রিমার ক্ষতি, তাই জোরে ডাকও দিতে পারছে না। এর মাঝে তারা সজীবের বাড়িতেও খুঁজে এসেছেন, তার বাড়িতেও বেশি দূরে নয়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন সজীবকে কেউ দেখেনি এখনো, শুধু শুনেছে সে পালিয়েছে। সজীবের মা নেই, শুধু অসুস্থ বাবা আছেন, সেও বিছানায় পড়া। সেই বাড়িতে রিমির কাছে বলতে জমিলা কাকি আছেন, তিনি সেই বৃদ্ধ দেখাশোনা করে নিজের বাবার মতো। রিমি যতদিন সেই বাড়িতে ছিল সজীবের অত্যাচার থেকে তিনি রক্ষা করেছেন। সোহেল ইসলাম শুধু জামিলাকে জানিয়েছেন রিমির কথা। তিনি বলেছেন, রিমি এখানে আইলে আমি আগলে রাখবো, আপনারা অন্য জায়গায় দেখুন, আমি তো আব্বারে রাইখা যেতে পারছি না। রনি এতক্ষণে পাগল পাগল অবস্থা, গ্রামে এসে যে এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে রনি জানলে কখনোই আসতো না। রিমি যদি সজীবের সামনে পড়ে যায় সেটা ভেবেই তার মার খারাপ হয়ে যাচ্ছে। সে তো দেখেছে রিমির শরীরের আঘাতগুলো, রিমির কোমরের দিকে থাকা গভীর আঘাত সে দেখে শিউরে উঠেছিল, যেটা এই 6 মাসে দাগ রয়ে গিয়েছে। রিমির ঘুমন্ত অবস্থায় সেখানে সে আলতো করে শুয়েও দিয়েছিল। মেয়েটা বুঝি অনেক কষ্ট পেয়েছিল তখন। হঠাৎ রনি বলে, চাচা এটা শুধু আপনাদের বাড়ি তাই তো? রিমির বাবার বাড়ি তো খালি পড়ে আছে বলেছিলেন, সেখানে যায়নি তো? রিমি? সোহেল ইসলাম টনক নড়ে। আসলেই তো, রিমি তো আগে প্রায় সেখানেই যেত, আজও কি গিয়েছে নাকি? আরে এটা তো আমার মাথায় ছিল না। আসো বাবা ওইদিকে যাই। রিমির বাবার বাড়ি তার চাচার বাড়ি থেকে বেশ খানিকটা দূরে। রিমির দাদা থাকতেন, পুরাতন বাড়ি রেখে নতুন করে একটু দূরে আবার বাড়ি বানানো হয়েছিল। তবে উনি মারা যাওয়ার পর রিমির বাবা ছোট ভাইকে নতুন বাড়িতে থাকতে দেন, নিজে পুরাতন বাড়িটাই সাজিয়ে নিয়েছিলেন। এখানে রিমির মা নিজের মতো সবকিছু গুছিয়ে নিয়েছিলেন, তাই সব নিয়ে দুই ভাইয়ের মধ্যে কোনো ঝামেলা হয়নি, বরং সোহেল ইসলাম আনন্দের সহিত ভাইয়ের কথা মেনে নিয়েছিলেন। সেই বাড়িটা বর্তমানে খালি পড়ে আছে বলে সেখানে আশেপাশে কোনো বাড়ি নেই, সবাই রাস্তার দিকে বাড়ি বানানো শুরু করেছে, তাই ভিতরের দিকটা খালি পড়ে আছে। সেই বাড়ির কাছাকাছি যেতেই তারা রিমির কণ্ঠস্বর শুনতে পায়। রনির সাথে সাথেই দৌড়ে ভিতরে যায়, গিয়ে তা তো দেখে একটা ছেলে রিমির সাথে জোর জবরদস্তি করতে যাচ্ছে। রনি মাথা তার ছিঁড়ে যাচ্ছে, সে দৌড়ে গিয়ে আগে রিমির অপর থেকে ছেলেটাকে টেনে হিঁচড়ে সরিয়ে মারতে শুরু করে। অপরদিকে রিমি কুকড়ে বসে আছে, তার সাথে কি হচ্ছে সে বুঝতে পারছে না, শুধু আবছা আলোয় খেলা করে কেউ একজন তাকে বাঁচাতে এসেছে। সে সজীবকে তার থেকে সরিয়ে নিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এর মাঝেই হঠাৎ এতটা সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যায়। সোহেল ইসলাম রিমির দিকে তাকিয়ে যা বুঝতে পারলেন তেমন কিছু হয়নি, তারা সঠিক সময়ে এসেছেন সেটা রিমির ড্রেস দেখেই বোঝা যাচ্ছে। ইতিমধ্যেই সজীবের অবস্থা খারাপ, রনি কয়েকটা ঘুষি খেয়ে সে আত্মরা হয়ে গিয়েছে। কিছুক্ষণের মাঝে নড়াচড়া বন্ধ হয়ে গেল, নাকে হাত দিয়ে দেখে বেঁচে আছে, সেটা অজ্ঞান হয়ে গিয়েছে। তখন সোহেল ইসলাম রনিকে থামিয়ে বলে রিমির কাছে যেতে, বাকিটা তিনি সামলে নেবেন, এখান থেকে পুলিশ স্টেশনের কাছেই আছে, আর কোনো সমস্যা হবে না। রনি এতক্ষণে হুঁশ ফিরে, সে তাড়াতাড়ি গিয়ে রিনিকে জড়িয়ে ধরে অনাগত ডাকতে ডাকতে রিমির গালে হালকা করে চাপড় দিতে থাকে। একটু সময়ের মাঝেই রিমির জ্ঞান ফিরে আসে। সামনে রনিকে দেখে সে শার্ট খামচে ধরে হু হু করে কেঁদে দেয়। রনি তাকে সান্ত্বনা দিতেই মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কিছু হয়নি মারছি, আমরা চলে এসেছি তো, আর কান্না করো না, আমি আছি তো। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।